এমন কিছু গান আছে না যেগুলো আমাদের সবার খুব চেনা, কিন্তু আচ্ছা, আমরা কি কখনো ভেবে দেখেছি যে মানুষটা এই গানটা লিখেছেন তার নিজের গল্পটা কেমন ছিল? চলুন আজ আমরা ঠিক সেরকমই একজনের কথা বলবো। তিনি কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, যার জীবনটা ছিল ঠিক তার কবিতার মতোই, একদিকে বিদ্রোহী, অন্যদিকে প্রেমে ভরপুর আর বেশ জটিল। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। বাহ, কি অদ্ভুত সুন্দর, আবার একই সাথে বিষণ্ণ দুটো লাইন, তাই না? এই লাইন দুটোকে ধরেই কিন্তু আমরা রুদ্রের জীবনের ভেতরে ডুব দেব। এমন এক জীবন যেখানে কষ্ট ছিল, আবার অনুপ্রেরণাও ছিল, সব মিলিয়ে এক দারুণ মিশ্রণ। তো এই যে বিখ্যাত লাইনগুলো, এগুলো তো আসলে একটা গানের অংশ। আর গানটা এতটাই জনপ্রিয় যে এটাকে অনেকে মজা করে বলে বাঙালির ব্রেকআপ অ্যানথেম। চলুন প্রথমে এই গানটার গল্পটা একটু জেনে নিই। কবিতাটা ছিল আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে। যখন এটা গানের সুর পেল তখন তো বলতে গেলে পুরো ব্যাপারটাই বদলে গেল। সিনেমা, টিভি সবখানে বাজতে শুরু করলো গানটা, আর খুব সহজেই লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেল। এই সুরটা যেমন সহজ, কথাগুলোও ঠিক তেমনই গভীর, আর এভাবেই এটা আমাদের সংস্কৃতির একটা অংশ হয়ে গেল। গানটা তো আমরা সবাই জানি, আমাদের সবার মনে গেঁথে আছে, কিন্তু প্রশ্ন হল, কে ছিলেন এই মানুষটা? কে লিখেছিলেন প্রেম আর লংইংয়ের এই অসাধারণ কথাগুলো? চলুন এবার কবির জীবনের দিকে একটু তাকানো যাক। আচ্ছা, তাহলে এখন চেনা যাক শব্দের পেছনের মানুষটিকে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। ৭০ দশকে বাংলাদেশের কবিতার জগতে তিনি ছিলেন এক কথায় এক উজ্জ্বল তারকা। এমন একজন যার কলম দিয়ে একই সাথে আগুন ঝরত, আবার ভালোবাসাও ঝরত। দেখুন, ১৯৫৬ সালে জন্ম আর ১৯৯১ সালে মৃত্যু, মানে মাত্র ৩৪ বছরের জীবন। ভাবা যায়? এই ছোট্ট জীবনেই তিনি কিন্তু সব দেখেছেন: উত্থান, পতন, ভালোবাসা, বিচ্ছেদ আর সৃজনশীলতার চূড়া। বলা যায় তার জীবনের প্রত্যেকটা বাঁকই তার কবিতাকে আরও সমৃদ্ধ করেছে। রুদ্রকে যদি এক কথায় বুঝতে হয় তাহলে এই শব্দ দুটোই যথেষ্ট: প্রতিবাদী, রোমান্টিক। ব্যাপারটা বেশ মজার, তাই না? মানে একদিকে তার কলম চলছে সমাজের অন্যায়ের বিরুদ্ধে একেবারে আগুনের মতো, আবার ওই একই কলম দিয়ে তিনি লিখছেন ভালোবাসার গভীরতম কথা। এই যে দুটো ভিন্ন সত্তা একসাথে কাজ করছে, এটাই রুদ্রকে সবার থেকে আলাদা করে তুলেছে। চলুন তাহলে প্রথমে তার এই বিদ্রোহী সত্তাটাকেই একটু কাছ থেকে দেখি। কেমন ছিল সেই দ্রোহের আগুন যা তার কবিতায় বিপ্লব নিয়ে আসত? রুদ্রের কবিতার জগৎটা ছিল বলতে পারেন একটা কয়েনে দুই পিঠের মতো। এক পিঠে আছে খুব ব্যক্তিগত ভালোবাসা, চাওয়া পাওয়া, কষ্টের খুব নরম প্রকাশ, আর ঠিক তার উল্টো পিঠেই আছে সমাজের অন্যায়, রাজনৈতিক গোলমাল, এগুলোর বিরুদ্ধে তার ধারালো লেখা। একটু শুনুন এই লাইনগুলো। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। কি অসম্ভব শক্তিশালী কথা! এই লাইনগুলো পড়লেই বোঝা যায় তার ভেতরের বিদ্রোহী সত্তাটা কতটা জোরালো ছিল। দেশের অবস্থা, সমাজের পচন, এই সব কিছু তাকে যে কতটা নাড়া দিত, এই কবিতাটা তার জ্বলজ্বন্ত প্রমাণ। তো এই দ্রোহের আগুন থেকে এবার আমরা তার প্রেমের জগতে যাই। চলুন দেখি সেই ব্যক্তিগত অনুভূতি আর বিচ্ছেদের গল্পগুলো, যেগুলো থেকে জন্ম নিয়েছিল তার সবচেয়ে বিখ্যাত কিছু ভালোবাসার কবিতা। তার রোম্যান্টিক কবিতাগুলোর উপর সবচেয়ে বড় প্রভাব ফেলেছিল লেখিকা তসলিমা নাসরিনের সাথে তার সম্পর্ক। ১৯৮২ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত তাদের বিয়েটা ছিল ভালোবাসায় ভরপুর, কিন্তু একই সাথে বেশ টার্বুলেন্ট বা ঝড়ো। তাদের সম্পর্কের এই যে তীব্রতা, এই যে জটিলতা, এটাই ছিল তার অনেক বিখ্যাত কবিতার মূল অনুপ্রেরণা। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? যে গানটা দিয়ে আমরা আজকের আলোচনাটা শুরু করেছিলাম, ধারণা করা হয় সেই গানটা তিনি লিখেছিলেন তসলিমার সাথে ডিভোর্সেরও পরে। ভাবুন একবার, বিচ্ছেদের কষ্ট থেকেও যে এত অসাধারণ একটা শিল্প তৈরি হতে পারে, এটা তার একটা দারুণ উদাহরণ। তাসলিমা নাসরিনের এই লেখাটা পড়লে বোঝা যায় তাদের সম্পর্কটা কতটা জটিল আর মানবিক ছিল। মানে কাগজ কলমে বিচ্ছেদ হয়ে গেলেও তাদের মধ্যে অনুভূতির একটা যোগাযোগ কিন্তু রয়েই গিয়েছিল। এত কম বয়সে তিনি চলে গেলেন, কিন্তু তার কাজ, তার লেগেসি, সেটা আজও একদম জীবন্ত। কিভাবে তার লেখাগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে আছে, আর তিনি কি কি সম্মাননা পেয়েছেন,
চলুন এবার সেটা একটু দেখি। তার প্রতিভার স্বীকৃতি কিন্তু এসছে অনেক পরে। মানে তিনি বেঁচে থাকতে যতটা পাওয়ার কথা ছিল ততটা পাননি। বিশেষ করে দেখুন ২১ পদক, দেশের এত বড় একটা সম্মাননা, সেটা তিনি পেলেন মৃত্যুর ৩৩ বছর পর। এটা থেকেই বোঝা যায় তার কাজ কতটা টাইমলেস আর গুরুত্বপূর্ণ। ৩৪, জাস্ট একটা সংখ্যা, কিন্তু এই সংখ্যাটা শুনলেই মনে হয় কি অসাধারণ একজন প্রতিভা কত তাড়াতাড়ি চলে গেলেন। এইটুকু সময়ে তিনি বাংলা সাহিত্যকে যা দিয়ে গেছেন তা অবিশ্বাস্য। আর ভাবলে অবাক লাগে বেঁচে থাকলে হয়তো আরও কত কী দিয়ে যেতেন। আর দেখুন, প্রতি বছর যে রুদ্রমালা হয়, এটাই তো প্রমাণ করে যে রুদ্র শুধু বইয়ের পাতায় আটকে নেই, তিনি মানুষের মনে বেঁচে আছেন, আমাদের সংস্কৃতিতে বেঁচে আছেন। তার লেগেসি কিন্তু নতুন প্রজন্ম খুব যত্ন করে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, কিভাবে একজন বিদ্রোহী প্রেমিকের লেখা তার মৃত্যুর এতগুলো বছর পরেও নতুন প্রজন্মের কাছে একইভাবে পৌঁছাচ্ছে? এর উত্তরটা হয়তো খুব সহজ, তার লেখার সততা। রুদ্রের কবিতা একই সাথে ভালোবাসা আর প্রতিবাদের কথা বলে। আর এই দুটো অনুভূতি তো চিরকালের, তাই না? এগুলো তো কোনো সময়ে আটকে থাকে না। আর ঠিক এই কারণেই রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আজও এত বেশি প্রাসঙ্গিক।